আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমাদের বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র জনতা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আম, দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো বিষয় দুটি হচ্ছে যে আমাদের যেটা আমি অনেকদিন যাবতই বলে আসছি যে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে যে বড় বড় বাধাগুলো আছে, যারা মূলত আমাদের শত্রু হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, তারা মূলত আমাদের দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। তো সেই বিদেশি দালাল মিডিয়া, তাদের সম্পর্কে আরও অল্প কিছু তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি। আর পাশাপাশি যে 1/11 বিগত স্বৈরাচারী সরকার যে ধরনের মামলা দায়ের করার মাধ্যমে বড় বড় আম, আহ, আহ, আসামি, যাদেরকে তারা বিচারের মুখোমুখি করতে চাইতো, সেই হাস্যরসপূর্ণ মামলার ধরন সেগুলো এখনো এই সরকারের আমলেও চলছে। আমাদের আইন উপদেষ্টা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আসিফ নজরুল। তো আমার অনুরোধ থাকবে যে অধ্যাপক আসিফ নজরুল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি অবশ্য অনেক ব্যস্ত আছেন, কিন্তু ব্যস্ততার মধ্যেও এই জিনিসগুলো যাতে উনি দেখেন, এই সরকারকে যেন বিগত সরকারগুলোর মতো যেন হাস্যরসে পরিপূর্ণ না হতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেটা এখানে বলছি যে ভারতীয় সাংবাদিকদের ঢাকায় এসে রিপোর্টিংয়ের জন্য আহ্বান করেছেন বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। তো এটার সাথে একটা যুক্তিযুক্ত বিষয় আছে যে প্রথমত আমি আমাদের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে এই ধরনের একটি আহ্বান বিদেশি সাংবাদিকদের তিনি করেছেন। এর কারণ হলো যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রয়টার্স একটি সংবাদ তারা প্রচার করেছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্টার্স আই নিউ পার্টি টু সিমেন্ট দ্য রেভলিউশন। তো এটার একটা প্রতিবাদ ইতিমধ্যে তারা করেছে, বাংলাদেশের স্টুডেন্টরা তারা করেছে সেই প্রতিবাদটি। তো সেই প্রতিবাদটি হচ্ছে ঢাকা ট্রিবিউনে এই প্রতিবাদ লিপিটা আসে। সেখানে মাহফুজ আবদুল্লাহ, তাকে কোট করে বলা হয় যে মাই স্টেটমেন্ট টু রয়টার্স মিসকোটেড, দি ফর্মিং অফ পলিটিক্যাল পার্টি ওয়াজ নট মেনশনড। তো আমরা দেখি যে মূলত এখানে যে কিভাবে তার বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে এবং তিনি যা বলেননি সেই জিনিসটা এখানে উপস্থাপন করা হয়েছে। এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তো রয়টার্সের এই প্রতিবেদনটি আপনার আগস্টের 16 তারিখে তারা উপস্থাপন করে এবং এখানে একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে যে handful of student leaders, most in their early to mid 20s, began organizing demonstration against a law reserving coveted government jobs for certain segments of the population. তো
সমস্যাটা হচ্ছে যে তারা শুরু করেছিল মূল যে ঘটনা সেটার উপরে ভিত্তি করেই, কিন্তু যে জিনিসটা তারা করেছে সেটা হচ্ছে যে তারা বলছে যে ইন্টারিম গভর্নমেন্ট, নোবেল পিস প্রাইজ লরিয়েট মোহাম্মদ ইউনুস, সে দুজন leaders in senior positions now runs the country. অ্যাকচুয়ালি এটা তো মূলত তারা যেটা ইন্টারিম গভর্নমেন্ট বলার পরও তারা কেন এই দুইজন ছাত্রকে এখানে প্রচার করছে যে তারা মানে আমাদের দেশ চালানোর জন্য তারা মানে আসছে, এটা কিন্তু না। আমাদের যেই দুইজন এখানে ছাত্রদের পক্ষ থেকে যারা এখানে আছে তারা অন্যান্য যারা আমাদের উপদেষ্টাকে সহযোগিতা করছে তাদের সাথে বসেই তারা কিন্তু সহযোগিতা করছে। কিন্তু এখানে একটু ভিন্নভাবে এই রিপোর্টটি করা হয়েছে। আপনারা খুঁজে রিপোর্টটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা এখানে কিছু মানে তৃতীয় পক্ষ তৈরি করার একটা চেষ্টা করতেছে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে মোটামুটি কিছু মানে হিন্টস দেওয়া হচ্ছে যে যার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে এই ছাত্ররা একটা নতুন দল গঠন করবে এবং তারা মূলত রাজনৈতিক শক্তি হিসাবেই তারা আসছে। এবং পরবর্তীতে আপনারা দেখবেন যে এই সকল মিডিয়াগুলোই মানুষের সামনে প্রচার করা শুরু করবে যে এটা একটা রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল এই এই আন্দোলনের, এবং একটা রাজনৈতিক দল গোষ্ঠী এটাকে আপনার হাসিনাকে উৎখাত করার জন্য মানে মূলত তাদের এজেন্ডা ছিল এটা। আসলে কোটা সংস্কার এটা মূলত এজেন্ডা ছিল না। আসলে আমরা এখন অনেক কিছুই বলতে পারি, কিন্তু শুরুটা ওরা যেভাবে করেছিল আমাদেরকে যদি সেখানে যদি আমরা স্টিক না থাকি তাহলে এই ধরনের আপনার বিদেশি সংবাদ সংস্থাগুলো আপনার ভুল পথে অথবা ভুল তথ্য মানুষের সামনে উপস্থাপন করতে পারে। একটা বিষয় আমি এর আগে কয়েকটা ভিডিওতে আমি একই কথা বারবার বলেছি যে বৈদেশিক যে সকল মিডিয়াগুলো আছে তাদেরকে বাংলাদেশকে তাদের দেখা উচিত তাদের নিজের চোখ দিয়ে, ভারতীয় কোনো চোখ দিয়ে দেখা উচিত না। এটা তাদের পররাষ্ট্রনীতি হোক অথবা এই সকল মিডিয়া যাদের ইন্ডিয়ায় তাদের অফিস আছে তাদেরকে দিয়ে আমার মনে হয় যদি তারা এই রিপোর্টগুলো করতে চায় সবসময় তারা সঠিক রিপোর্টটা পাবে না। এবং এইখানে যে ভুল বিষয়টা এখানে এসেছে সেটা আপনারা এই রিপোর্টটা পড়লে বুঝতে পারবেন যে বলা হচ্ছিল student leaders have discussed forming a political party to end the duopoly, said Mahfouz Alam, who chairs a committee tasked with liaison between the government and social groups such as teachers and activists. দেখুন এই যে মাহফুজ আলম এবং আমাদের যে এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি হচ্ছে মাহফুজ আবদুল্লাহ, তারপরে দেখতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি নামটাও ঠিক মতো লিখতে পারে নাই, এটা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় হচ্ছে যে 9/11-এ 1/11-এ যখন মানে -2 একটা ফর্মুলা যেটা ছিল সেই একই রকমের কথা এখানে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমি এই জিনিসটা এই জন্য বারবার উপস্থাপন করার চেষ্টা করছি যে আমরা যেন ওই 1/11-এর সরকারের মতো ভুল না করি। অনেকে বলছেন যে আমেরিকা 1/11-এও ঘুঁটু করেছিল, তারা এখনও ঘুঁটু করার চেষ্টা করছে বা তারা করেছে।
আমেরিকা কি করেছে না করেছে সেটা আমাদের এখন মনে হয় না দেখার বিষয়। কারণ আমেরিকা তারাই কিন্তু এই স্বৈর শাসককে আমাদের ঘাড়ে বসিয়েছিল। এবং আমরা মনে হয় যে আপনার 2024 সালের যে নির্বাচন, তারপরে আমার মনে হয় একটা জিনিস আমাদের বাংলাদেশের অন্তপক্ষে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছে যে নিজের অধিকার নিজেই আদায় করতে হবে, বাইরে থেকে কেউ এসে এটা দিয়ে যাবে না। সুতরাং দেখুন যে মাহফুজ আলম যেই নামটি এখানে দিয়েছে, মূলত তারা একটা ভুল নাম দিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ট্রিবিউনে বলা হচ্ছে মাহফুজ আবদুল্লাহ অ্যাকচুয়ালি। এবং এখানে বলা হচ্ছে যে তারা নাকি ইতিমধ্যে -2 ফর্মুলা টাইপের। কারণ আপনি দেখেন যে টু এন্ড দি ডুওপলি, সেম কথাই। তো এই জিনিসটা কিন্তু তারা এইখানে আপনার নতুনভাবে আবার সেই আগের সেই উপস্থাপন করলো। এগুলোর সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র যুক্ত থাকা একেবারে আশ্চর্যের কিছু নয়, হতেই পারে। তারপর দেখুন যে তারা আবার বলতেছে যে ডিসিশন উড বি মেড ইন অ্যাবাউট এ মান্থ, 26-year-old law student told Reuters, adding the protest leaders wanted to consult widely with citizens before deciding a platform. এখন এই যে উনি বলেছে যে সিটিজেনদের সাথে মানে সাধারণ মানুষের সাথে তারা আগে কথা বলবে, কিন্তু আপনি দেখুন যে মাহফুজ আবদুল্লাহ সে কিন্তু যখন এটা নিয়ে কথা বলল, তখন সে বলল যে দি ফর্মিং অফ দ্য পলিটিক্যাল পার্টি ওয়াজ নট মেনশনড। এটা ঢাকা ট্রিবিউনে যখন সে এটা প্রতিবাদ করলো বা অন্যান্য পত্রিকায়ও যেটা আসছে যে আফটার দ্য নিউজ অফ দি ওপেনিং অফ এ নিউ পলিটিক্যাল পার্টি ওয়াজ পাবলিশড in the international media Reuters on Friday, he said these things in a post on his Facebook profile through social media. My statement has been misquoted in the Reuters report. Bangladeshi media have published a poor or intentional translation of the statement, said Mahfouz, who has been named as Mahfouz Alam by Reuters. তাহলে দেখুন যে রয়টার্স অ্যাকচুয়ালি নামটাও ঠিক মতো লিখতে পারেনি, ঢাকা ট্রিবিউনে এটা বলা হচ্ছে। এবং দ্বিতীয়ত এখন ফেসবুকে তো আমরা অনেক লেখাই দেখি, এখন ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে, ফেক গ্রুপ আছে, সেখানেও অনেক সময় অনেক লেখা বলা হয়। আচ্ছা ধরেই নিলাম যে নাহিদ ইসলাম সেই কোনো একটা আলোচনায় বলল যে আমাদের একটা নতুন রাজনৈতিক শক্তির চিন্তা করা উচিত, এগুলো বলা হলো ফেসবুকে। এর মানে এই না যে রয়টার এর মতো কোনো সংবাদ মাধ্যম তার ফেসবুকের কোট করা কোনো একটা বিষয় নিয়ে সংবাদ করবে। রয়টার বা অন্যান্য যে সংবাদ প্রতিষ্ঠানগুলো আছে তাদের তো মূল কাজই হচ্ছে এই যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলোতে মানে একটা রিপোর্ট করার আগে তার একটা ইন্টারভিউ তারা নেয়। রিটেন ইন্টারভিউ থাকে অথবা অডিও ইন্টারভিউ থাকে, ভিডিও ইন্টারভিউ থাকে। সুতরাং শুরুতেই কিন্তু এটা বলা হচ্ছে যে আরেকটু খুব ইম্পর্টেন্ট জিনিস এটা ছিল, সেটা হলো যে আপনারা দেখুন My statement in Reuters, Mahfouz Abdullah বলছে, My statement in Reuters was that we are not thinking about political party now. We are working for abolition of fascist system and a new political settlement. এবং উনি কিন্তু আরেকটা বিষয় এখানে লিখেছেন যে but Reuters made mistake. They used the word voters instead of citizens. But we have hardly talked about electoral politics. I have written to কৃষ্ণা কৌশিক, হি মে এডিট ইট। সুতরাং এখন আমরা দেখি যে কৃষ্ণা কৌশিক অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এই যে রিপোর্টটা যে করা হয়েছে রয়টার্সে, অত্যন্ত সুন্দর একটি রিপোর্ট, কিন্তু এই রিপোর্টে যারা অংশগ্রহণ করেছেন রুমা পাল তিনি বাংলাদেশ থেকে, কৃষ্ণা কৌশিক, দেবজ্যোত ঘোষাল, কৃষ্ণা এন দাস, ওনারা হয় ইন্ডিয়া বেসড অথবা ইন্ডিয়া থেকে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে অন্য কোনো রাষ্ট্রে গেছেন, বাংলাদেশে আসেন বা অন্য কোনো রাষ্ট্রে তারা যান। ওকে, ভেরি গুড। কিন্তু দেখুন
মাহফুজা আবদুল্লাহ বলছে একটা, ওরা কোট করছে আর একটা। এবং ওরা কিন্তু মানে একটা জিনিস বলছে যে people are really tired of two political parties. They have trust in us, he said at the gates of Dhaka University Arts Faculty. After the story was published, Alam said on Facebook his statement to Reuters had come out wrong and that the students' main focus was to maintain the spirit of the mass uprising to consolidate the government. আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি যখন গতকালকে এই নিউজটা নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম, তখন এই অংশটি তখনও রয়টার্স এটা অ্যাড করে নাই। আমি দুঃখিত যে ওই সময়ের কোনো স্ক্রিনশট আমি রাখি নাই। কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে যে হ্যাড কাম আউট রং, এই জিনিসটা এবং এই যে এখানে মাহফুজ আবদুল্লার যে ফেসবুক স্ট্যাটাসটা ওরা যেটা এখানে অ্যাড করেছে, এই জিনিসটা ওরা গতকালকে পর্যন্ত দেয়নি। এবং এইখানে যেহেতু এটা একটা ভুল তথ্য চারিদিকে প্রচার করেছে, রয়টার্স নিজেই জানতে পেরেছে, তারপরে নিজেরা এটা করেছে, মানে চেঞ্জ করেছে। এবং গতকালকে পর্যন্ত আমি যেই জিনিসগুলো দেখেছিলাম, মানে তাদের এইখানে যেটা যে কারণ এইটা আমার কাছে যেটা মনে হয় যে গতকালকেই তারা কিছুটা আপডেট করেছে। আপনি দেখুন, আপডেটেড এ ডে এগো, এইটা হচ্ছে আগস্ট 16 এবং GMT+1 মানে লন্ডন টাইম প্রায় 7টার দিকে এই সংবাদটি আপডেট করা হয়েছে। কিন্তু আমি এই সংবাদটি গতকালকে লন্ডন টাইম অ্যাক্সেস করছিলাম, তখন হবে আপনার হয়তো 2টা 2:30 এরকম সময় হবে, কারণ ততক্ষণে বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে। সুতরাং এটা তারা আপডেট করেছে, তারা বুঝতে পেরেছে যে তারা একটা ভুল করেছে। এবং এইভাবে মিসকোট করা, আমাদের ছাত্রছাত্রীদেরকে মিসকোট করা, এটার মাধ্যমে যেটা হয় সেটা হলো যে আপনারা একটা জিনিস খুব সহজে বুঝতে পারেন যে আমাদের যারা শত্রু, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে যতটুকু তারা পারছে, তারা কিন্তু এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে একটা মিসরিপ্রেজেন্টেশন করার চেষ্টা করছে। তারই একটা ফলশ্রুতিতে এই ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে। আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই যে আমি আসলে কাউকে এখানে আমার আমার কোনো মানে কেউ এখানে শত্রু না যারা এখানে রিপোর্ট করেছে। আর মাহফুজ আবদুল্লাহ আমার বন্ধু না, আমি তাকে ব্যক্তিগতভাবেও চিনি না। আমি শুধু এই নিউজটার মানে আমার কাছে যেই ইমপ্লিকেশনস যেগুলো মনে হয়েছে আমাদের বাংলাদেশের পলিটিক্সে, সেইটা নিয়ে আলোচনা করার জন্য আমি এই জিনিসটা শেয়ার করছি। তো আমি যেটা দেখলাম আর কি, যে আমাদের এখানে যারা এই রয়টার্সের এই রিপোর্টটা আমরা যারা পেয়েছি, আমরা যদি তাদেরকে দেখি, মূলত তারা যে খুব আপনার টুইটারে যে খুব অ্যাক্টিভ বাংলাদেশকে নিয়ে, দেখুন যে রুমা পাল তিনি লাস্ট একটা পোস্ট করেছিলেন বাংলাদেশকে নিয়ে জুনের 6 তারিখে, এবং যেই কৃষ্ণা কৌশিকের কথা বলা হয়েছে অগাস্টের 15 তারিখে, এখানে এমন একটা ছবি দেওয়া হয়েছে যে, এবং কিছু কথা এখানে মানে রিপোর্টটা এরকম যে আপনার বাংলাদেশে সেই একই কথা যে ওই শেখ মুজিবের ব্যাপারে যে ছাত্ররা নাকি ওখানে যে আক্রমণ করেছে, মানে রিয়েল স্টোরিটা কিন্তু তারা সবসময় শেয়ার করে না। মানে খুব ইন্টারেস্টিংলি যে দেখুন যে মানে উনি যেগুলো আপনার ইয়ে করেছে, দেখুন, বাংলাদেশ আর্মি রিফিউজ টু সাপ্রেস প্রোটেস্ট সিলিং হাসিনাস ফেট। এটা আপনি কি বলেন? আপনি তো মানে আমরা বাংলাদেশের যারা আপনারা ছিলেন বা আপনারা তো দেখেছেন যে অ্যাকচুয়ালি
আহ, ওয়াকারুজ্জামান তিনি যখন একটা দরবার ডাকেন, ওই দরবারটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল যারা বাংলাদেশের অ্যানালিস্ট, যারা বাংলাদেশের আহ, ইয়েগুলো নিয়ে আপনার যেটাকে বলে যে বাংলাদেশের সেনাবাহিনী, তাদেরকে নিয়ে যাদের অবজারভেশন, তারা নিজেরাই বলেছে যে এইখানে এই দরবারটা ডাকাই হয়েছিল যে আপনার নিচের লেভেলের যে সেনাবাহিনীতে যে লোকগুলো আছে তাদের পালস বোঝার জন্য, তাদের পালসটা বোঝার জন্য, যে তারা কাউকে ডাকলে তারা কি অংশগ্রহণ করবে না করবে না, এই পালসটা বোঝার জন্য হচ্ছে তারা মানে এটা উনি করেছিলেন, নট নেসেসারিলি যে উনি বলেছেন এবং সেই কারণেই সৈন্যরা এটা করে নাই। উনি যেটা বুঝেছেন যে ওনারা, আমরা অনেক আগে থেকেই যেটা বলতাম যে বাংলাদেশের সেনাবাহিনীর উপরের অংশটা পচে গেছে, কিন্তু যারা সাধারণত সৈনিক এবং যারা একটু নিচের লেভেলে আছে তারা আসলে সাধারণ বাংলাদেশের মানুষ, তারা জানে কিছু ইমপ্লিকেশন, তারা জানে যে বাংলাদেশের সেনাবাহিনী যদি সাধারণ জনতার উপরে আক্রমণ করে তাহলে ওনাদের যে সামনের যেই পিস মিশনের যে ট্রিপগুলো আছে ওগুলি শেষ হয়ে যাবে। তো এখান থেকে তো তারা একটা ভালো পয়সা পায়। তো এটা তো ফ্যাক্ট। তো এই যে ফ্যাক্টটাকেই তারা বুঝেছে এবং তারা তখন এটা রাজি হয়নি। কিন্তু আপনি দেখুন যে বাংলাদেশে এত বড় একটা অ্যাট্রোসিটি হয়ে গেল, তখন কিন্তু আমাদের কৃষ্ণা সাহেব, তার কিন্তু বাংলাদেশের প্রতি কোনো কনসার্নই ছিল না। জুলাইয়ের 25 তারিখে দেখুন, এবং জুলাইয়ের 17, মানে যখন বাংলাদেশে মূলত আপনার টোটালি আপনার আক্রমণ হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে, তখন ওনাদের কোনো ওই ধরনের কোনো মানে মানে রিপোর্টটাকে টুইট করার বা রিপোর্ট তৈরি করার অতটা কোনো খায়েশ ছিল না। কিন্তু ওই 15 আগস্টের ওইটা, আমি বলছি না যে ঠিক আছে আপনি করেন, আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, কারণ আপনারা তো হচ্ছে একটা বড় আপনার সংবাদ প্রতিষ্ঠানের লোক আপনারা। তো এবং ইভেন আমি আমি যেটা আর একটা দেখলাম যে এখানে বেশ কয়েকজন যেহেতু ইনভলভ ছিলেন, তো ওই একই জিনিস, যেটা যে ওই 7 তারিখে একই ধরনের রিপোর্ট, এবং বিশেষ করে এখানে আপনারা দেখুন যে দেবজ্যোতি ঘোষাল, তিনি আমার কাছে মনে হয় একটু বেটার, যে তিনি বেশ কিছু রিপোর্ট এখানে উপস্থাপন করেছেন বাংলাদেশ থেকে, তিনি একটু বেশি টুইট করেছেন। কিন্তু এগেইন মানে এগুলো হচ্ছে ওই যে 6 তারিখে পরে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, কিন্তু বাংলাদেশে যখন অ্যাট্রোসিটি হচ্ছে তখন কিন্তু ওনাদের মানে ওই ওই টাইপের, আমি জানি না যে ওনারা সেই সময় আদৌ বাংলাদেশ থেকে কোনো খবর ওনারা মানে ইন্টারেস্ট ছিল না, ছিল কি না ওনাদের, কারণ ওনারা হয়তো তখনও মনে করেছেন যে বাংলাদেশ থেকে হয়তো এই রেজিম যাবে না। আমি জানি না যে এত বড় একটা সংস্থা যাদের একটা অফিস ইন্ডিয়ায় আছে, ওকে তারা ইন্ডিয়ায় একটা অফিস আছে, কিন্তু অফিসটা তো আপনার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা, তাই না? তো একই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে এই রিপোর্টটা আগস্টের 9 তারিখে উনি খুব সুন্দরভাবে করেছেন, যে আমাদের জাতির নাতি যেই কথাটা বলেছে তার মা নাকি রিজাইন করে নাই, কিন্তু আহ, এই রিপোর্টের আগে তার কোনো বাংলাদেশ নিয়ে কোনো কিন্তু টুইট নাই, কিন্তু এই যে এখন তারা কিন্তু খুব মানে ব্যস্ত আছে তাদের এই টুইট করার জন্য। এবং আরেকজনকে আমি দেখাই যে এখানে আমাদের আরেকজন আছেন যে যিনি কিন্তু রয়টারে কাজ করেন, এবং তিনি শুধু রয়টার না, তিনি অন্যান্য বেশ কিছু সংবাদ সংস্থায় এর আগে কাজ করেছেন। তো এনিওয়ে, একটা রিপোর্ট তিনি করলেন যে ম্যাসিভ শোডাউন বাই হিজবুত তাহরির আফটার ফ্রাইডে প্রেয়ার বাইতুল মোকাররম ন্যাশনাল মস্ক। এটা হচ্ছে পোস্টটা আসছে হচ্ছে যখন বাংলাদেশ স্বাধীন হলো সেই 9 তারিখে, 5 তারিখের পরে। তো একজন আবার রিপোর্ট করছেন ফেক নিউজ উইল রিপোর্ট দিস পোস্ট। তো এনিওয়ে, এইখানে আসলে আমি যতটুকু জানলাম আর কি, যে এটা কোনো ম্যাসিভ প্রোটেস্ট ছিল না। হিজবুত তাহিরের ব্যানারে আপনি যদি একটু এদিকে দেখেন যে হিজবুত তাহরির স্ল্যাশ সামথিং এখানে লেখা, আহ, বাংলাদেশ। তো এই
এইখানে যেই কয়জন লোক, অ্যাকচুয়ালি আমি যতটুকু পরে জানতে পেরেছি, এটা হলো যে ওই দিন আপনার শুক্রবারে নামাজের পরে আপনারা জানেন যে বাইতুল মোকাররম থেকে অনেক আপনার বের হয়, মিছিল বের হয়, এবং সাধারণত এখানে যারা আহ, এখানে অংশগ্রহণ করেন তারা হচ্ছে ওখানকার মুসল্লি এবং অন্যান্য ইয়েরা থাকে। তো হিজবুত তাহরির তো বাংলাদেশে ব্যান্ড, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে আপনার আমাদের তো কোনো ওয়ার্কিং আইন শৃঙ্খলা বাহিনী তো নাই। তো এই ফাঁকে ওরা একটা ওখানে একটা ছোট্ট একটা মিছিল হয়েছে, এটা নট এ ম্যাসিভ প্রোটেস্ট। এবং সেকেন্ড হচ্ছে যে এইটা আহ, মানে ওখানে মানে যতগুলো একজন আমাকে যেই খবরটা জানিয়েছে, যে ওখানে যেই পরিমাণের লোক আছে বলতেছে যে রাফলি হয়তো আপনার 50-60 জনের কিছু লোক হবে। প্লাস হলো আহ, তারা যে সবাই হিজবুত তাহরিরের কিনা তাও বোঝা মুশকিল, কারণ মিছিলটা বের হয়েছে এবং অন্যান্য অনেক মিছিলই বের হয়েছে। ইটস নট অনলি দ্য হিজবুত তাহরির। সেকেন্ড অফ অল, যে আসলে আমি আমার গ্রামের বাড়িতে আমার গোষ্ঠী ওখানে যদি আমি যাই, আমাদের যেই কতগুলো বাড়ি আছে ওই সবাইকে নিয়ে যদি আমি রাস্তায় নামি, আমারই দেশের লোক হয়ে যাবে। তো এরকম একটা সিনারিওকে মূলত আমরা যেটা করি আর কি, এই ধরনের সংবাদ সংস্থা এবং তাদের বাংলাদেশে যে দালালগুলো আছে তারা যেটা করে আর কি, যে তারা সেই যে 1/11 এবং অ্যাকচুয়ালি যে 9/11-এর পরে আহ, ভারতকে যখন আমেরিকা মানে তার পার্টনার করলো, এবং এই যে জঙ্গি তকমা লাগিয়ে বাংলাদেশকে একটা আনস্টেবল করার যেই কাজকর্ম, এগুলোই কিন্তু এই রকমের সাংবাদিকরা করে থাকে। তো আহ, আজকে আমি মূলত এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি 6 তারিখে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ছাত্র জনতার উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আজকে গণ অভ্যুত্থান গতকালকে আপনারা সফল করেছেন, আপনারা যদি শান্তিমতো কথা বলতে চান তাহলে আপনাদেরকে একটা মিডিয়া সেল গঠন করতে হবে। এই মিডিয়া সেলটা এই জন্য প্রয়োজন যে আপনারা শান্তিমতো কথা বলতে চান, আপনারা সত্য কথা বলতে চান, এবং আপনারা বারবার সবাইকে রিকোয়েস্ট করেন আমাদের কথা টুইস্ট করবেন না। আসিফ নজরুল সাল বলেন যে লাইভে নাই তো, তারপরও হ্যাঁ সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ, তারপরে ওখানে ওই লাইভটা চালু করে রাখছে বা ভিডিওটা চালু করে রাখছে। তো এই যে আপনাদের এত রিকোয়েস্ট করা যে টুইস্ট করবেন না, তারপরে আহ, বিভিন্ন আপনার উপদেষ্টারা তারা বলছে যে তোমরা আমাদেরকে ভিলেন বানিয়েই ছাড়বে, এগুলো এই দালাল মিডিয়া চক্র ওরা করবেই। এর জন্য আপনাদের যেটা প্রয়োজন একটা মিডিয়া সেল থাকা। মিডিয়া সেল যেটা করে সেটা হলো যে আপনারা দেখেন এই যে সেনাবাহিনীর ব্যাপারটা দেখেন, আইএসপিআর, ওখান থেকেই সব কিছু বলা হয়। তো আপনাদেরও এরকম কিছু করা উচিত যে আপনারা সবার সামনে কোনো কথা বলবেন না, আপনাদের ইন্টারনাল যে কথাবার্তা ওইটা আপনাদের ভিতরেই, কিন্তু এই সব মিডিয়াকে ওই এক জায়গায় আসবে, ওরা ওখানে আপনাদের যে মিডিয়া সেল ওখান থেকেই কথা বলবে। কারণ ওরা হচ্ছে টুইস্ট করতে খুবই মানে পটু, এবং ওরা এগুলো কাদের টাকা খেয়ে করে। আমি আপনাদের একটা কথা বলি, যে শেখ হাসিনার ভাত কাপড়ের কোনো সমস্যা হবে না। সে যেখানে আছে তার স্বামী তাকে ভাত কাপড় ঠিকই দিবে। সে যেই পরিমাণের বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে গেছে, আগামী মাস বছর সে শুধু বাংলাদেশকে আনস্টেবল করার জন্যই চেষ্টা করবে। মানে সরি, ডিস্টেবল, মানে বাংলাদেশকে যেইভাবেই হোক এখানকার মানে মানুষের মধ্যে ফেয়ারনেস তৈরি করা, দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যত অ্যাঙ্গেলে চেষ্টা করা দরকার সেটা করেই যাবে, এবং সেগুলোর পারপাস সার্ভ করবে মিডিয়া। কারণ সে এখন বাংলাদেশে নাই, তার সেই রান্দা বাহিনী, কুত্তা লীগ এগুলো কিন্তু নাই, মানে ওইভাবে তারা ফাংশন করতে পারবে না। কিন্তু মিডিয়া এইটা পারবে, কারণ কথায় কথায় তারা বলবে যে
আগে স্বৈরাচার ছিল, আপনারা কথা বলতে দেন, তখন কথা বলতে পারেনি। কিন্তু আপনারাও তো একই ইয়ে করছেন। এখন দেখেন না সুশীলদের কথাবার্তা, যে আগেই তো ভালো ছিল, এমন স্বাধীনতা কি চেয়েছিলাম, এই সেই। তো এই যে যেই কাজগুলো, এগুলো কিন্তু বৈদেশিক শক্তিগুলো করে আসছে। এবং এই যে বৈদেশিক শক্তিগুলো, এরা কিন্তু বাংলাদেশকে অকার্যকর করার ক্ষেত্রে তারা নিজেরা নিজেরা শত্রু হলেও আমাদের বাংলাদেশকে অকার্যকর ক্ষেত্রে তারা কিন্তু বন্ধু। তার একটা প্রমাণ আপনাদের দিই। আমি জিওপলিটিক্যাল ইকোনমি ডট কম নামে একটা চাইনিজ প্রোপাগান্ডা ওয়েবসাইট এবং একটা টিম আছে। এরা বিভিন্ন জায়গায়, এরা মূলত তাদের টার্গেট হচ্ছে আমেরিকা। কিন্তু মানে বাংলাদেশকে নিয়ে যেরকম প্রোপাগান্ডা করছে ভারত, একইভাবে ওরা ইউটিউবে একটা ভিডিও ওরা আপলোড করেছে। সেটা হচ্ছে এক্সপোজিং ইউএস গভর্নমেন্ট রোল ইন বাংলাদেশ রেজিম চেঞ্জ, ওয়াই পিএম শেখ হাসিনা ওয়াজ ওভারথ্রোন। এটা 2 দিন আগে এটা প্রচার করেছে। এবং এইখানে আমি ভিডিওটাতে আমি চালাচ্ছি না, কারণ তাহলে আমার ভিডিওই অনেক বড় হয়ে যাবে। কিন্তু এইখানে মূলত তারা যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে আহ, মোহাম্মদ ইউনুস সে হচ্ছে মেড ইন ইউএস। আপনি চিন্তা করে দেখুন যে তাদের টাইটেলটা হচ্ছে মেড ইন ইউএস, মানে মোহাম্মদ ইউনুসকে আম, আম, আমেরিকাই এখানে বসিয়েছে। আমেরিকা বসিয়েছে কি না বসিয়েছে সেটা ডিফেন্ড করতে আমি আসিনি। সে শুরুই করেছে যে মোহাম্মদ ইউনুস সে নাকি আপনার মানে ওই যে মাইক্রো ক্রেডিট যে লোন, সেটার মাধ্যমে মানুষকে ট্র্যাপে ফেলতো। ওকে, মেনে নিলাম সে ট্র্যাপে ফেলতো, বাট তুমি এটা বলার কে? সে ট্র্যাপে ফেলতো, সে বাংলাদেশের মানুষকে ট্র্যাপে ফেলে সে যদি এখন বর্তমানে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়, এটা তো বাংলাদেশের ছাত্র জনতা মেনে নিয়েছে। আমরা তো এটা নিয়ে কোনো প্রোটেস্ট করতেছি না যে কেন সে এটা হয়েছে, তাই না? তো সুতরাং মানে এটা হচ্ছে একটা প্রোপাগান্ডা টুল এদেরকে আহ, আপনার ইউজ করা। মানে এই চাইনিজ এই একটা প্রোপাগান্ডা টুল, তারা কিন্তু এইখানে তারাও কিন্তু সরব। এগুলো বলছে এই জন্য যে মিডিয়াগুলো আমাদেরকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়, আমাদেরকে কিভাবে আরও অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়। আহ, এবং দেখেন যে শেখ হাসিনার কিছু কথাও সে বলেছে, যে হাসিনার একটা কথা সে কোট করেছে, ইউএস ক্যান ওভারথ্রো দ্য গভর্নমেন্ট ইন এনি কান্ট্রি। তারপর হাসিনারও বলেছে হোয়াইট ম্যান ডিমান্ডেড মিলিটারি বেস ইন বে অফ বেঙ্গল। এগুলো সব হচ্ছে আপনার হাসিনার প্রোপাগান্ডা, সেই একই জিনিস। এই চাইনিজ প্রোপাগান্ডা আপনার একটা টুল, যেটা কিনা আমাদেরকে শেখায় ইউএস অর চায়না হুইচ ইজ ট্রুলি ডেমোক্রেটিক, আমেরিকান অলিগার্কি ভার্সেস চাইনিজ কনসালটিভ ডেমোক্রেসি। China, it's a autocrat government there. It's a dictatorship there. You can't talk anything against the supreme leader of Chinese Communist Party. Same like Bakshal, same like Hasina. এবং তারা আমাদেরকে কনসালটিভ ডেমোক্রেসি শেখাতে আসছে। সো আই হ্যাভ নো ইন্টারেস্ট অ্যাবাউট চায়না অর দেয়ার পলিটিক্যাল ইন্টারেস্ট উইথ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইউএস। কিন্তু আমার কথাটা হচ্ছে যে বৈদেশিক শক্তিগুলো তারা চেষ্টা করছে কিভাবে আমাদেরকে ডিস্টেবিলাইজ করা যায়, আমাদেরকে অকার্যকর করা যায়। এবং এক্ষেত্রে বাংলাদেশি শক্তিগুলো কিন্তু পিছিয়ে নেই। সেটাই আমি বললাম যে বাংলাদেশে শেখ হাসিনার পদলেহী যেই সাংবাদিকগুলো আছে, এই যে ঢাকা ট্রিবিউন, তারাও কিন্তু একই, যে তারা কিন্তু সম্পূর্ণরূপে, এবং এইটাই আমাদের মাহফুজ আবদুল্লাহ সে বলেছে যে বাংলাদেশের ওরাও তার ওই যে রয়টার যতটুকু না বলেছে তার তাকেও আরও কিভাবে রংচং মাখিয়ে উপস্থাপন করা যায় সেটা নিয়ে হচ্ছে তারা ব্যাপক ব্যস্ত হয়ে গেছে। এবং তারা এই যে দেখেন এই নিউজটা, চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়কের পদত্যাগ, রাজশাহীতে একজনের পদত্যাগ, মানে এই জিনিসটা আপনি যদি দেখেন, আপনি যদি ঢাকা ট্রিবিউনে যান বা ওদের এই টাইপের যে মিডিয়াগুলিতে যান, এগুলো একেবারে হেডিং প্রথমে। আরে ভাই, 100 100 200 জনের একটা মানে রাস্তা থেকে উঠে আসা,
মানে পথ থেকে উঠে আসা, গ্রাম জনপদ বিভিন্ন জায়গা থেকে উঠে আসা একটা আন্দোলন। আরে ভাই, এটা তো সমগ্র দেশব্যাপী আন্দোলন। এইখানে কখন কে সমন্বয় কিভাবে হয়েছে, ওনারা কি আর ওইভাবে আম, অন্যান্য রাজনৈতিক দলের মতো ওইভাবে স্ক্রুটিনাইজিং করে কি এইভাবে সমন্বয়কদের নিয়েছে? আর তাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা আপাতত তো আমরা দেখছি না। সুতরাং তাদের এখানে যদি 5 জন চলেও যায়, 2 জন যদি আবার আসে না আসে, এগুলো তো কোনো বড় ফ্যাক্টর না। কিন্তু এই স্বৈরাচারের পদলেহী সাংবাদিকদের জন্য এটা হচ্ছে খুব বড় ফ্যাক্টর। তো এই জন্যই মানে আমি আপনাদের জন্য যেটা বলছিলাম যে আহ, আমার ছাত্র জনতার প্রতি আমার করজোড়ে মিনতি করে অনুরোধ করছি যে আপনারা একটা মিডিয়া সেল গঠন করুন, এবং ওখান থেকেই আপনাদের যত কথাবার্তা আছে ওখান থেকেই আপনারা বলুন। আপনাদের মধ্যে যারা এই ব্যাপারে পারদর্শী সেই কয়েকজনকে আপনারা দায়িত্ব দিন, এবং সব সময় ওরা ওখানেই যাবে, সংবাদ সংস্থাগুলো ওখান থেকেই কথা আপনার সংগ্রহ করবে। কারণ আপনারা তো অর্গানাইজ না, এটা স্বাভাবিক। আপনারা মাঠে লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, আপনাদের কোনো ফর্মাল কোনো একটা প্ল্যাটফর্মও নাই, এটা ইটস ট্রু। এবং এটার জন্য তো আপনারা তো কোনো প্ল্যাটফর্ম আসলে তৈরি করার জন্য আসেন নাই, কিন্তু ওরা হচ্ছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই সুযোগটা যাতে তারা না নিতে পারে সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে 111-এর মতো হাস্যকর মামলা করছে ওরা, এবং এটা শুরুতেই এটা করতেছে। আপনারা দেখেন, যখন দরবেশ বাবা এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হলো, খুবই ইন্টারেস্টিং যে তাদের যে মামলাটা আপনি দেখেন যে 17ই জুলাই 2 কেসেস ওয়ার ফাইল্ড, আমি নিউএস থেকে এটা নিয়েছি, ওভার দ্য ক্ল্যাশেস অ্যাট দি সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং on July 16, which killed two people: Shobuz Ali, a Dhaka College student, and reportedly an activist of Awami League Students Wing Bangladesh Chhatra League, and Shahjahan, a hawker. আপনি দেখেছেন on July 17 two cases were filed, মানে যখন স্বৈরাচারী হাসিনা মানে ক্ষমতায়, মানে দম্ভভরে ক্ষমতায়, সেই সময় এই কেসগুলো নেওয়া হয়েছে। সেই কেসকে আপনার মানে নিউ মার্কেট পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, মানে unnamed individuals were accused in the cases filed by Shobuz brother Nurun Nabi and Shahjahan's mother Aisha Begum। এই যে আমি আমি বুঝলাম না যে মানে এইটার মাধ্যমে ওনার কি অ্যাচিভ করতে চায়। এই দুইটা বড় বড় রাঘব বোয়ালকে কি এই কেসের আন্ডারে ঢুকাবে? এটা কি মানে কখনো মানা যায়, ভাবা যায়? মানে ওনাদের কাছে কি আর কোনো এভিডেন্স নাই? ওনাদের অ্যারেস্ট করার জন্য কি আর কোনো মামলা নাই? মানে এই সালমান এফ রহমানকে তো শেয়ার বাজারে যতগুলো লোক আত্মহত্যা করেছে তাদের আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবেই তো তাকে মামলায় আটকানো যায়। এবং এই যে আমাদের আইনের যেই লোক, সে আরও যে কত জায়গায় কত আইনের ঘুঁটু করেছে, সেগুলোর কি ডকুমেন্ট পুলিশের কাছে নাই, বা এই সাংবাদিকদের কাছে নাই, বা কোনো কারো কাছেই কি নাই? তো এই যে দেখেন যে হাস্যকর মামলাগুলো দিয়ে এটা যেটা করা হবে পরবর্তীতে, এই পুরা জিনিসটাকে একটা ফানি করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা ফানি সরকারে পরিণত করা, এবং তারপর দেখাবে যে ওই যে দেখছো যে ওই যে 111-এ যেরকম হয়েছিল, এরা ওই একই কাজ অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো আহ, মানে বাংলাদেশ কোনো লাইনে আসবে না, এই স্বাধীনতা তোমরা কিছুই করতে পারবে না। কয়দিন পরে শুনবেন যে ফেসবুক সয়লাব হয়ে যাচ্ছে, যে আগেই তো ভালো ছিলাম, সেগুলো আরও আপনার সরব হয়ে উঠবে। তো একইভাবে আপনি দেখুন যে যেই লোক মানুষের কলগুলো রেকর্ড করত, করে শেখ হাসিনার কাছে সাবমিট করত, এরকম একটা ডকুমেন্টও পাওয়া গেছে। আমি যেটা ফেসবুকে দেখেছিলাম যে কোনো এক ভাই হয়তো ওরকম একটা পেপার, একটা ফাইল ওটা বা ইয়ে সম্ভবত সংসদ ভবন থেকে পেয়েছে। আমি জানি না যে সেটা কি আদৌ সংগ্রহ করা গেছে কিনা। বাট আপনি দেখুন, একটা জিনিস চিন্তা করুন যে এই লোকটা, তার একটা রিপোর্ট হয়েছে, তাকে
কাস্টডিতে নেওয়ার রিপোর্ট। ফার্স্ট অফ অল তার এগেইনস্টেও যেই মামলাটা হয়েছে সেটাও আমি দেখলাম যে খুবই একটা হাস্যকর মামলা। যে আম, আমি এখানেই হয়তো সম্ভবত লেখা ছিল শুরুর দিকে যে eight former military officer Jeol Hassan, who was allegedly involved in enforced disappearances and extrajudicial killings of people, was placed on 8-day remand in a murder case filed with the Newmarket police station in the capital. মানে everybody is going to Newmarket police station, I don't know why. Second of all, যে এই মানে তারা ওইখানে যেই অ্যাট্রোসিটিগুলো হয়েছে সেইখানে সেই পুরনো কেস ধরে, আমি জানি না যে ওনার কেসটা কি সেই 17 তারিখের কেসের মতোই কিনা, কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে 17 তারিখে, জুলাই মাসের 17 তারিখে যে কেসটা করা হয়েছে ওই কেসটা হলো হাসিনার রেজিমের আন্ডারে। সুতরাং ওই কেসের অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালিডিটি আছে, আদৌ ওইটাই কি অ্যাকচুয়ালি যারা মানে মেইন পারপেট্রেটরস, কোলাবোরেটরস ওর মানে যারা অ্যাকচুয়ালি কিলিংগুলো করেছিল তারা অ্যাকচুয়ালি ওখানে কি শাস্তি পাওয়ার জন্য ওই মানে ওই অ্যালিগেশনটা এবং ওই মামলার ফাইলটা কি ওইরকম কিনা এইটাও তো আমাদের জানতে হবে। সুতরাং এবং এখানে রিপোর্টে দেখেন যে এই লোক আয়নাঘরের প্রতিষ্ঠাতা, সেই লোক কি কি কথা বলেছে এবং সব কিছুই যে সে ডিনাই করেছে, স্বাভাবিক সে ডিনাই করবে, সেগুলো নিয়ে তারা রিপোর্ট করতেছে। কিন্তু তারা কোনো এমন কোনো এইখানে এই নিউ এজের পত্রিকায়, আমি অন্যান্য পত্রিকা ওইভাবে দেখি নাই, কিন্তু আমি এখানে অ্যাটলিস্ট দেখলাম যে এইখানে তারা উনি যেই কথাগুলো বলেছে তার এগেইনস্টে কোনো ধরনের যুক্তি উপস্থাপন করে নাই। যে ইভেন দো মানে তারা তো এটা বলতে পারতো যে ইভেন দো আপনার ল এনফোর্সিং এজেন্সিজ অর প্রেস মিডিয়া, electronic or print, they have documents or like some kind of proof that Ainagor was actually built by him, even though he's denying. I mean, some sort of like giving some information to the people of the country that মানে এই লোকটা যে এগুলো অস্বীকার করতেছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সে করতেছে বিকজ যে কোনো আপনার এরকম অ্যাট্রোসিটি যারা করে তারা ডিনাই করেই, বাট আমাদের কাছে এভিডেন্স আছে যে সে এটা করেছে। এই যে কিছু তথ্য এখানে উপস্থাপন করা, কারণ ওনাকে তো স্পেস দেওয়া, শুনেন কিছু যারা নাৎসির বাহিনীর কথা যারা জানে তাদেরকে কোনো স্পেস দেওয়া হয়নি, যারা মূল হত্যাকারী ছিল হিটলার এবং তার সাথে তাদেরকে সেকেন্ড কোনো মানে স্পেস দেওয়া হয়নি, অপশন দেওয়া হয়নি। অফকোর্স নুরেমবার্গ ট্রায়ালে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করেছে, কিন্তু তাদেরকে এমন কোনো অপশন দেওয়া হয় নাই যে আপনার এখানে তার বোন এসে বলতেছে যে উনিও তো আয়নাঘরে ছিল, উনিও তো ওইখানে অনেক ইয়ে করছে। এখানে মানে আমাদের এখানে করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এখানে আমাদের এখানে কোনো সুযোগ নাই যে আমরা এখানে তাদেরকে সুযোগ দিব। ওকে, তো সুতরাং আমাদের এই জিনিসগুলো জানতে হবে এবং সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।